তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নর্মাল সেটআপ ছেড়ে একটু চলে এলাম ছাদে এবং এখান থেকে আজকের ভিডিওটা তৈরি করব পুরোটাই। বিষয় হলো যে একটা ছবি তুলেছিল 6 কিলোমিটার উপর থেকে নোভা সি ল্যান্ডার, মানে যেটা ইনটিউটিভ মেশিন বা অনেকে ইনটিউটিভ বলছে, এনিওয়ে সেই কোম্পানির যে IM-1 নোভা সি ল্যান্ডার চাঁদের এই যে ছবিটা তুলেছে, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা এরকম গোল কেন? ওকে, তো আপনাদের জানিয়ে রাখি এই ছবিটা এরকম গোল হওয়ার কারণ হচ্ছে এটি তোলা হয়েছে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে। আমি কিন্তু এই পৃথিবীতে দাঁড়িয়েও এই পৃথিবীটাকে এরকম গোল করে দিতে পারি 360 ডিগ্রি ক্যামেরা, আপনাদের দেখাবো ডেমনস্ট্রেশনে। তার আগে বলে রাখি আরেকটা জিনিস আলোচনা করব যে এই মুহূর্তের পরিস্থিতি কি। ওকে, নাসা ডিএসএনটা একবার আপনাদের এখানে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন নাসা ডিএসএন থেকে কিন্তু লুনার নোডের যে সিস্টেম সেটাকে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। তার কারণ নোভা সি ল্যান্ডার থেকে এই মুহূর্তে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, আর খুবই টিম করে মাঝে মাঝে আসছে, তাও পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা, মানে আজকে যখন সন্ধে হবে আমাদের এখানে বা অস্ট্রেলিয়াতেও সন্ধে হবে, সেই সময়ের দিকে ক্যানবেরা থেকে নোড 1 পাওয়া যাচ্ছে হালকা সিগন্যাল, কিন্তু বাকি অন্য জায়গা থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তার মানে এক কথায় বলা যেতে পারে এই যে মিশন, এই মিশনের যে 980 কোটি টাকা খরচা হয়েছে সেই টাকাটা জলেই গেছে। কেন? তার কারণ আমাদের 950 কোটি টাকা চন্দ্রযান 2 খরচা হয়েছিল, আমাদের শুধুমাত্র ল্যান্ডার বিক্রম প্রপার নামতে পারেনি, বাকি অরবিটার থেকে শুরু করে সব কিছু কিন্তু কাজ করছে। আচ্ছা, এইবার আসি 360 ক্যামেরার যে বিষয়টা, সেটাতে যে পৃথিবীটাও কিভাবে এরকম গোল লাগে। আর আরেকটা জিনিস বলবো, মহাকাশ গবেষণা যত এগিয়ে যাবে আমাদের সাধারণ মানুষের লাইফস্টাইলও কিন্তু তত উন্নত হবে। কেন? তার কারণ এই যে আমরা মোবাইলে এখন মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করি, এই মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এসছে প্রথমে স্পেসক্রাফটে ইউজ করা হয়েছিল অনেক বছর আগে। সেইগুলো যখন আপডেট করেছে আমাদের নর্মাল লাইফে সেই জিনিসগুলো ব্যবহারের আমরা সুযোগ পেয়েছি। সেরকম এই 360 ডিগ্রি ক্যামেরাও কিন্তু তৈরি করা হয়েছিল স্পেসক্রাফটের জন্য, আর এখন আমরা নর্মাল লাইফে সবাই তো ইউজ করছে না, আমরা কয়েকজন ইউজ করে থাকি 360 ক্যামেরা। আপনাদের দেখাই 360 ডিগ্রি ক্যামেরাতে ছবি তুললে সাধারণত কীরকম হয় পুরো বিষয়টা। আমি এটাকে রেকর্ড মেরে নিলাম। তো রেকর্ড মারার পর আমি যদি নর্মাল ছবি তুলি তাহলে নর্মাল ছবিও যেরকম ওঠে সেরকম, এই যে আমি বলছিলাম না মাথার উপরে, ধরুন আমি স্পেসক্রাফট, তো আমি যদি ছবি তুলি আমি নামার সময়, তো সেক্ষেত্রে আমার মাথার উপরে যদি আমি এটা রাখি, আমি মাথার উপরে তুলে দিলাম। এবার দেখুন হ্যালো, আর এইবার আস্তে করে যদি আমি দেখি যে উপর থেকে নামছি আর এই পৃথিবীটাকে পুরো গোল, তাহলে দেখুন এই হচ্ছে পুরো গোল হয়ে গেল পৃথিবীটা। ওকে, আবার আমি এটাকে নর্মাল করে আস্তে আস্তে করে জুম ইন করে আমার সামনেও নিয়ে আসতে পারবো। এইভাবে কিন্তু আবার দেখুন, আবার এই দূরে চলে যাচ্ছি, এই দূরে চলে গেলাম, একদম পুরো গোল হয়ে গেছে। আবার আমরা আস্তে আস্তে এই জুম ব্যাক করে নর্মালি চলে এলাম। তো 360 ডিগ্রি ক্যামেরার এই হচ্ছে গিয়ে সিস্টেম। এতে ছবি তুললে কোনো দিক বাদ যায় না, সমস্ত কিছু এতে ধরা পড়ে। তার জন্য স্পেসক্রাফটের বডিটাও এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপাতত অফ করে দিলাম, আর এর শটগুলো তো আমি এডিটে লাগিয়ে আপনাদের দেখালামই। এবার যে আলোচনাটা করব সেটা হচ্ছে 980 কোটি টাকা জলে গেল কেন? তার কারণ হচ্ছে আমাদের ল্যান্ডার বিক্রমের অরবিটার, ল্যান্ডার বিক্রম নামতে পারেনি কিন্তু অরবিটার কাজ করে যাচ্ছে, আজও কাজ করছে, তাই সেখানেই একটা বিরাট বড় পয়সা উসুল হয়ে গেছে। আর চন্দ্রযান 3 সেই চন্দ্রযান 2 অরবিটারের সাহায্য নিয়েই কিন্তু নেমেছে। এছাড়া শুধু আমাদের চন্দ্রযান 3 নয়, স্লিম ল্যান্ডারকেও কিন্তু নামতে সাহায্য করেছিল আমাদের চন্দ্রযান 2 অরবিটার, আর চন্দ্রযান 3কে তো করেইছে। এক্ষেত্রে কোনো অরবিটার নেই আর কোনো রোভার নেই, শুধুমাত্র এই ল্যান্ডারটিকে পাঠাতেই 980 কোটি টাকা খরচা করা হয়েছে। আর ল্যান্ডারটিও প্রপার নামতে পারেনি, কোনো ইকুইপমেন্টের মধ্যে কাজ করছে না, সিগন্যাল ব্যবস্থাও খারাপ। আর আজকে হচ্ছে পরশু দিন, মানে 22 তারিখ রাতে, 23 তারিখ ভোরবেলাতে নেমেছিল, আজকে 25 তারিখ, প্রায় 2 দিন ওভার হয়ে গেছে।
এখনও অবধি একটাও ছবি পাঠাতে পারি না। যে ছবিটা দেখালাম সেটাও চাঁদে নামার 6 কিলোমিটার উচ্চতায় আর ল্যান্ডিং সাইট থেকে 200 কিলোমিটার দূরে থাকাকালীন এই ছবিটা তুলেছিল। আচ্ছা, অনেকে বলতে পারে সে তো 100 কিলোমিটার উচ্চতায় ছিল। উচ্চতা ছিল 100 কিলোমিটার, কিন্তু ল্যান্ডিং ডিস্টেন্স ছিল 200 কিলোমিটার যখন এই ছবিটা তোলে। এটা ল্যান্ডিংয়ের আগের ছবি। ল্যান্ডিংয়ের পরের ছবি 2 দিন অতিক্রান্ত, প্রায় 2 দিনে আমাদের 48 ঘন্টা, আর এদিকে প্রায় 60 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত হতে চললো, আমরা কিন্তু পেলাম না ছবি। আর অ্যাস্ট্রোবোটিক নয়, অ্যাস্ট্রোবোটিকের তো পেরিগ্রিন ল্যান্ডার আলাদা, সেটা তো আগেই নষ্ট হয়ে গেছে। এই যে ইনটিউটিভ মেশিনস তাদের যে চেয়ারপারসন সিইও, তিনি কিন্তু গতকালকে দেখিয়েছেন যে এটা কাত হয়ে পড়েছে। আর কাত হয়ে পড়লে এর একদিকে সোলার প্যানেল তো চার্জ হচ্ছেই না, মাথার দিকে সোলার প্যানেলও টিম চার্জ করছে, আর অন্যদিকে সোলার প্যানেলও এমনভাবে পড়েছে যে সেখান থেকে অল্প চার্জ আসছে। তার মানে ব্যাটারিও কিন্তু এর প্রায় শেষের পথে। আর ব্যাটারি শেষ হয়ে গেলে তো একেবারেই শেষ। আর একে পাঠানো হয়েছিল 7 দিন, মানে 7 ডেজ কাজ করার জন্য। 7 ডেজ কাজের মধ্যে অলরেডি 2-3 দিন হয়ে গেছে, আর তো দিন 3-4 আছে। এই 4 দিনের মধ্যে সে আর কোনো কাজও করতে পারবে না। ইকুইপমেন্ট একেবারে সবই শেষ। শুধু ওই লেজার রেট্রো রিফ্লেক্টার যেটা, সেটা তো একটা আয়নার মতো। ধরুন আমি এখান থেকে একটা লেজার মারলাম, আর ওই দূরের বাড়ির ছাদে কেউ একটা আয়না নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমি এখান থেকে মারলাম, সে আমার দিকে আয়নাটাকে মুখ করে ধরলো, তাহলে সেই লেজারটা আয়নায় লেগে আমার কাছে ফিরে আসবে। এর জন্য কোনো ইলেকট্রিকের দরকার নেই। ইলেকট্রিক আমার কাছে দরকার আছে লেজারটা জ্বালানোর জন্য ব্যাটারি। তো সেটা এলআরও, যেটা নাসার রিকগনিশন্স অরবিটার, সেটার মধ্যে লেজার রে রয়েছে। সে রেটা মারবে, আর এই যে রেট্রো রিফ্লেক্টার এতে আয়নার মতো রিফ্লেক্ট করবে, বোঝা যাবে যে হ্যাঁ ওই স্থানে ওটা পড়ে রয়েছে। বাকি কোনো ইকুইপমেন্ট, আর এটা দিয়ে এমন কিছু হবে না। এটার একটাই লাভ যে জানতে পারবে ওই জায়গাতে রয়েছে। আর অন্য ইকুইপমেন্টগুলো যেগুলো আসল কাজের জন্য পাঠানো হয়েছিল 980 কোটি টাকা খরচা করে, সেগুলো কোনো কাজে লাগলো না। এইবার আমি একটা জিনিস দেখলাম যে অনেকেই, যেমন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, উনি কনগ্র্যাচুলেশন জানিয়েছে। আচ্ছা, এটা কেন কনগ্র্যাচুলেশন জানিয়েছে? চাঁদের মাটিতে পৌঁছেছে বলে? সে তো অনেক বছর আগেই পৌঁছেছে। তাহলে এই কনগ্র্যাচুলেশন কেন? এমন ভাব দেখাচ্ছে যেন বিরাট বড় অ্যাচিভমেন্ট। এটা কোনো অ্যাচিভমেন্ট নয় আমেরিকার কাছে, বরঞ্চ লজ্জা। রাশিয়ার লুনা 25 চাঁদে পৌঁছাতে পারেনি, মানে চাঁদে ল্যান্ডিং করতে পারেনি। পৌঁছেছে তো অবশ্যই, যে ভেঙে চুরে পড়েছে, এটা লজ্জা। রাশিয়া তো কখনোই আমরা ভেঙে পড়েছি বলে কনগ্র্যাচুলেশন জানায়নি, এরাও কাত হয়ে পড়েছে। স্লিম ল্যান্ডারকেও কনগ্র্যাচুলেশন জানানো হয়েছে, তবুও ঠিক আছে, সে একটা ছবি অন্তত পাঠিয়েছে সেখান থেকে। কিন্তু এইটা তো একটা ছবিও পাঠাতে পারলো না। আর 10-15% সিগন্যাল আসলে সেটা কোন লেভেলের সাকসেস আমি বুঝলাম না। এনিওয়ে, তাও তারা জানাক, কিন্তু এটা খুব লজ্জাজনক একটা ল্যান্ডিং হয়েছে। আমেরিকার কাছ থেকে এটা আশা করা যায় না। যদিও অনেকে বলবে যে এটা তো নাসা করেনি, নাসা টাকা দিয়েছিল, বেসরকারি সংস্থা করেছে, তাও আচ্ছা, অনেকের একটা প্রশ্ন উঠে আসছে যে এখনই এরকম ল্যান্ডার নামাতে গিয়ে ভেঙে চুরে পড়ছে বা কাত হয়ে পড়ছে আমেরিকার, তাহলে আলটিমেটলি 52 বছর আগে বা তারও আগে, মানে 77-78 থেকে যখন অ্যাপোলো 11 পাঠানো শুরু হয়, তার আগে তো ম্যান ছাড়াও তো ল্যান্ডিং করেইছিল। অ্যাপোলো 11-এর আগে অ্যাপোলো 10 যেটা মানুষ ছাড়া তো ল্যান্ড করিয়েছিল। তো সেগুলো কি অরিজিনাল করেছিল নাকি সমস্তটাই ফেক? এখানে বলবো যে সেগুলো সত্যতা রয়েছে, এরকম ব্যাপার নয় যে সত্যতা নেই। সেগুলো সত্যতা রয়েছে, এবং যদি সত্যতা না থাকতো তাহলে রাশিয়া বা চায়না বা আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, তারা যে বিজ্ঞানীরা আছে, তারা কি ছেড়ে দিত? তারা ছেড়ে দিত না। তার কারণ তারা তো বুঝতেই পারতো যে এটা ফলস। তো কোনো বিজ্ঞান মহল কিন্তু ফলস এটা বলেনি, তাই সেটা বিশ্বাসযোগ্য। তবে আলটিমেট 1 তো হয়েছে, 2তে পরীক্ষা করতে হবে, মডিউল পরীক্ষা করতে হবে, সব কিছুই পরীক্ষা তো করতেই হবে, এবং মানুষ পাঠানোর আগে সমস্ত জিনিস করতে হবে। এছাড়া আরেকটাও বিষয় আছে, যেটা 1972-এর দিকে যখন লাস্ট গেছিলো, সেই সময় নাসাতে যারা ছিলেন, সেই সমস্ত বিজ্ঞানী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, তারা তো এখন আর কেউ নাসায় নেই। অনেকে হয়তো বেঁচেই নেই, ম্যাক্সিমামই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর হয়তো 2-1 বেঁচে থাকলেও তাদের এমন বয়স যে তাদের আর কর্মক্ষমতা নেই। তাই একেবারে নতুন টিম, নতুন সিস্টেম নিয়ে তারা পুরোপুরি কাজ করবে। যেই সমস্যাটা রাশিয়া ফেস করলো, যে লুনা 25 এর আগে যখন রাশিয়া নামিয়েছিল, তখন রাশিয়া একা ছিল না, রাশিয়া তো তখন ছিল সোভিয়েত ইউনিয়ন। তখনকার যে ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এখন রাশিয়াতে নেই, আর রাশিয়ারও
এককভাবে কোনো নামানোর এদের ক্ষমতা সেই সময় আগেও নামায়নি, আর এখন নামাতে গিয়ে তো আপনারা দেখলেনই কী হলো। ইসরো এগোচ্ছে, স্টেবল এগোচ্ছে, ঠিকঠাক এগোচ্ছে। তবে মহাকাশ গবেষণায় ফেলিওর তো থাকবেই। তবে আমেরিকার ফেলিওর বলে আমরা এত বলছি, তার কারণ হচ্ছে আমেরিকার কাছ থেকে এটা আশা করা যায় না। পরপর দুখানা ফেল্ড, একটা পেরিগ্রিন আর একটা এটা হয়তো পুরোপুরি ফেল নয়। অনেকে বলবেন যে নেমেছে তো, সিগন্যাল তো এসছে, সে 10%ই হোক আর 14%ই হোক, এসছে তো, ঠিক আছে এসছে, কোনো ব্যাপার নয়। কিন্তু আমার মতে এটা 50% সাকসেস। আপনার মতে কত পার্সেন্ট সাকসেস অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এই ছিল আলোচনা, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।